অধীর বলল, স্যার আপনি চাইলে সব করতে পারেন স্যার, আমাকে এই মিথ্যে অভিযোগ থেকে বাঁচান স্যার প্লিজ। অধীর কাকুতি মিনতির এক পর্যায়ে বসো বলে বসেন। ঠিক আছে, তুমি যদি চাকরিটা বাঁচাতে চাও তাহলে তোমাকেও আমার প্রতি আনুগত্য দেখাতে হবে। অধীর, আপনি যা বলবেন আমি তাই করব স্যার। অখিল বাবু, ভেবে বলেছ তো? পরে আবার কথার বরখেলাপ করবে না তো? আমি কথা দিচ্ছি স্যার, আপনি যা করতে বলবেন আমি তাই করব। চাইলে আপনি আমাকে টাকা পয়সা সংক্রান্ত দায়িত্ব থেকে সরিয়ে দিতে পারেন, অথবা অন্য শহরে বদলিও করে দিতে পারেন, কিন্তু আমাকে চাকুরি থেকে বরখাস্ত করবেন না স্যার, প্লিজ প্লিজ। অখিল বাবু ওনার টেবিলে রাখা জলের গ্লাসটা অধীর দিকে এগিয়ে দিয়ে বলেন, শান্ত হও, এই নাও জল খাও। অধীর ঢক ঢক করে গ্লাসের সবটুকু জল খেয়ে নিল। অখিল বাবু এবার আসল কথা বললেন, তোমাকে এসবের কোনো পানিশমেন্টই আমি দিতে চাই না, তুমি শুধু তোমার বউটাকে এক রাতের জন্য আমার কাছে পাঠিয়ে দিও, তাতেই তোমার প্রায়শ্চিত্ত হয়ে যাবে। স্যারের কথা শুনে অধীরের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। এই চরিত্রহীন বসের নজর কিনা শেষমেশ ওর সতী স্ত্রী আমার উপরই পড়ল। বসের চরিত্র সম্পর্কে অধীর খুব ভালো করেই জানে, সাথে ওনার ক্ষমতা সম্পর্কেও। উনি যখন একবার আমার দিকে নজর দিয়েছেন তখন আমাকে উনি ভোগ করেই ছাড়বেনি। অধীর যদি ভালো কথায় রাজি না হয় তাহলে ওর চাকরি তো যাবেই, সাথে আরও নানাভাবে ওকে ভোগান্তির শিকার হতে হবে। আবার অধীর এ কথাও খুব ভালো করেই জানে যে আমার মতো মেয়ে এই প্রস্তাবে কোনোদিনও রাজি হবে না। এখন কি করবে অধীর? কিভাবে সব সামলাবে ও? অখিল বাবু বলল, কি হলো অধীর, তুমি কি তাহলে আমার প্রস্তাবটা মেনে নিচ্ছ নাকি না? একটু মলিন হেসে অধীর বলল, আমাকে একটু সময় দিন স্যার। ঠিক আছে দিলাম, ভেবে দেখো, কিন্তু মাথায় রেখো খুব বেশি সময় কিন্তু দিতে পারবো না আমি। অফিসের বিষয়টা জানাজানি হয়ে গেলে সেটা একা ট্যাকেল দিতে পারবো না। আর বাড়ি এসে কিছুতেই নিজের মন স্থির করতে পারছে না অধীর। সে যে এখন ভীষণ অসহায়। ওকে ওভাবে মন মরা হয়ে বসে থাকতে দেখে আমি বারবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? কিন্তু বারবারই ও আমাকে এড়িয়ে গেল। অসহ্য মানসিক যন্ত্রণার মাঝে এভাবে আরও দুদিন কেটে যায় অধীরের। আমি বেশ বুঝতে পারি ও বড় কোনো ঝামেলায় পড়েছে, কিন্তু কিছুতেই ওর মুখ খোলাতে পারলাম না। শেষমেশ একদিন অধীরকে নিজের মাথায় দিব্যি দিয়ে বসলাম। আমি জানতে চাইলাম, কি হয়েছে বলো তো, আজ তোমাকে বলতেই হবে কি হয়েছে। অধীর বলল, না কিছু না, অফিসের চাপ একটু, তাই, অত শত তুমি বুঝবে না। আমি বললাম, না অফিসের চাপে তোমাকে কখনোই এতটা ডিস্টার্ব লাগেনি এর আগে, কোনো বড় কারণ তো নিশ্চয়ই আছে। আমি বেশ বুঝতে পারছি ইদানিং তুমি আমাকে এড়িয়ে চলছো, আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ। আজ আমাকে বলতেই হবে তোমাকে আমার দিব্যি। নিজেকে আর ধরে রাখতে পারলো না অধীর, মুহূর্তেই ওর মুখখানা মলিন হয়ে গেল। আমি দু হাতে ওর মুখখানা ধরে ওকে সামলালাম। আমি বললাম, বলো বাবু কি হয়েছে, বলো আমাকে। অধীর বলল, শোনো তবে, বস আমাকে চাকরি থেকে বরখাস্ত করার ধমকি দিয়েছে, আমি নাকি অফিসের ফান্ড থেকে টাকা সরিয়েছি। কি যাতা বলছো তুমি অধীর, সত্যি করে বলো আমায়, তুমি যা বললে তার সব মিথ্যে। অধীর বলল, তোমার দিব্যি শোনা, আমি টাকা সরাইনি, আমাকে ফাঁসানো হচ্ছে, আর ফাঁসাচ্ছেন স্বয়ং বস। কি বস? কিন্তু কেন, ওটার কি স্বার্থ এতে? অধীর বলল, স্বার্থ আর কিছু নয়, তুমি, আমি মানে। অধীর বলল, উনি তোমাকে এক রাতের জন্য চান। কি, এটা তুমি কি বললে অধীর? অধীর বলল, হ্যাঁ গো, আমার চাকরির বদলে উনি তোমার আদর চান, তোমাকে সম্ভব করতে চান। ছি, কি নোংরা লোক, ছি, ঘেন্না হচ্ছে আমার। আমরা আজকেই পুলিশে যাব, তুমি কিচ্ছু ভেবো না। মগের মূল্য নাকি ওই বদমাসটা যা নয় তাই বলবে। ও বলল, পুলিশের কাছে গেলে একুলোকুল সব যাবে শোনা, ওরা ক্ষমতাবান, আইনকে পকেটে পুরেই ঘোরে। আর আমার বিরুদ্ধে উনি মিথ্যা অভিযোগটাকে এমনভাবে সাজিয়েছেন যে নিজেকে নির্দোষ প্রমাণ করা আমার পক্ষে প্রায় অসম্ভব। আমি বললাম, তাহলে এখন কি করব আমরা? ও বলল, আমাদের কিছুই করার নেই সোনা। না অধীর, এটা সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না, তুমি ছাড়া অন্য কারো কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। অধীর বলল, আমি জানি রিনি, আমি জানি তুমি আমার প্রতি কতটা ডেডিকেটেড, কিন্তু ওনার কথায় রাজি না হলে শুধু আমার চাকুরি খেয়ে উনি শান্ত হবেন না, বরং আমাকে জেলে ঢোকাবেন বলেও হুমকি ধুমকি দিচ্ছেন। অধীরের এই কথা শুনে আমি বিছানায় ধপ করে বসে পড়লাম। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যেতে লাগলো। আমি বিশ্বাসই করতে পারছি না যে অখিলবাবু এমন একটা কুপ্রস্তাব দিয়েছে অধীরকে। আমার চোখ বেয়ে কান্নার জল গড়িয়ে পড়তে লাগলো।
পর মুহূর্তে নিজেকে সংযত করে নিয়ে বললাম, আমি পরপুরুষের কাছে নিজেকে বিলিয়ে দেব না অধীর। অধীর বলল, হ্যাঁ সোনা, আমি ভুল করেও চাই না তোমার সাথে এমন কিছু ঘটুক। আমি মনে প্রাণে প্রার্থনা করি এই বিপদ থেকে যেন আমরা মুক্তি পাই। এখন আমাদের কপালে যা আছে তাই হবে, বড়জোর জেলের ভাতই তো খেতে হবে, আমি তাতেও প্রস্তুত। অধীরের মুখে কান্না বিজড়িত কণ্ঠে এমন শপথে আমি আর নিজেকে ধরে রাখতে পারবি না। বরটা আমার কতই না ভালোবাসে আমাকে। আজ অধীরের বাহু ধরে নিজেকে উজাড় করে দিতে ইচ্ছে করছে আমার। আজ মন প্রাণ এক করে অধীরকে ভালোবাসবো আমি। অধীর সোফায় বসেছিল, আমি অধীরের দিকে মুখ করে ওর কোলের উপর চেপে বসলাম। বললাম, আদর করো আমায় সোনা, খুব আদর করো। অধীর আমাকে ভালো করে কোলে বসিয়ে আদর করতে লাগলো, আমিও আদর দিতে লাগলাম। অধীর বলল, আজ আমার সোনা বউটাকে অনেক আদর করব। ও বলল, সোনা আমাকে শক্ত করে ধরো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমরা পাগলের মতো দুজন দুজনকে আদর করতে লাগলাম। আমি উন্মাদের মতো আদর করতে এবং খেলতে লাগলাম। কিন্তু আমার এমন উন্মাদনা আজ ওকেও পশু করে তুলেছে। আর হবেই না বা কেন? বউকে তো সিন্ধুকে বসিয়ে পুজো করেই এসেছে ও। সেই দেবীটাকেই তো এখন অখিলবাবু মনের লালসা মিটিয়ে সম্ভব করতে চাইছেন। না, এখন অধীর আর অধীর নয়, অধীর হলো অখিলবাবু। আর আমি ওর বউ না, আমি ওর অধীনস্থ কর্মচারীর বউ। আর সেই বউটাকে জানোয়ারের মতো খেলে যাচ্ছে ও। প্রায় 30 মিনিট হতে চললো, এখনো খেলা থামছেই না।